হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ মুভি। এটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যেখানে হঠাৎ করেই একটি পুরো গ্রাম অদৃশ্য এক দেওয়ালের মধ্যে আটকা পড়েছিল। এরপর সেখানে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যে ঘটনাগুলো তোমার জীবনকে বদলে দিতে পারে। এই মুভিটি 2013 সালে অস্কারের নমিনেশনের জন্য বাছাই করা হয়েছিল। তবে কেন এই মুভিটি অস্কারের জন্য বাছাই করা হয়েছিল সেটা মুভির শেষ পর্যায়ে গেলে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক দ্য ওয়াল মুভির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় গভীর এক জঙ্গলের ছোট্ট একটি বাড়িতে, যেখানে আমরা মেরি নামক একজন মহিলাকে দেখতে পাই। মেরি একটি চেয়ারে বসে তার ডায়েরিতে কিছু একটা লিখছে। সে তার ডায়েরিতে আজকের তারিখ লিখতে যাচ্ছিল, কিন্তু আজকে যে কত তারিখ সেটা সে সঠিকভাবে জানে না। এমনকি এখন কত সাল চলছে সেটাও তার জানা নেই। মেরি এই বাড়িতে একাই থাকে, কিন্তু তার সঙ্গে এমন কি ঘটেছে যে সাল তারিখ সে কিছুই জানে না? সেটা জানার জন্য আমাদেরকে কয়েক বছর আগে ফিরতে হবে। সালটা ছিল 2016। মেরি একদিন তার দুজন বন্ধুর সঙ্গে শহর থেকে অনেক দূরের একটি জায়গাতে ট্রিপে বের হয়েছে। তার একজন বন্ধুর নাম হলো ডেভিড এবং অন্যজনের নাম লুইস। তাদের একটি পোষা কুকুরও ছিল। তাদের কুকুরটির নাম হলো স্প্যারো। মেরি প্রথমে স্প্যারোকে তাদের সাথে নিতে চাইছিল না। আসলে মেরি পশু পাখিদেরকে পছন্দ করত না, যার কারণে তার কাছে কোনো পোষা প্রাণী নেই। মেরি তার বন্ধুদের বাড়িতেই বেড়াতে যাচ্ছে, যেটা কিনা একটা ঘন জঙ্গলে অবস্থিত ছিল। কিন্তু এটা ছিল তার বন্ধুর গ্রামের বাড়ি, সেখানে তারা প্রায় সময় কাটাতে আসে। তবে তাদের আসল বাড়ি ছিল শহরে। এরপর কয়েক ঘন্টার মধ্যে তারা সবাই সেখানে পৌঁছে যায়। এখানকার সম্পূর্ণ জায়গাটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। চারদিকে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে। তাছাড়া এখানে অনেক উঁচু উঁচু পাহাড়ও ছিল। এরপর তারা সবাই মিলে তাদের বাড়িতে প্রবেশ করে। কিছুক্ষণ পর ডেভিড এবং লুইস বাইরে ঘুরতে বের হচ্ছিল। তখন তারা মেরিকেও তাদের সঙ্গে আসতে বলে, কিন্তু এত জার্নি করার কারণে মেরি অনেক ক্লান্ত ছিল, তাই সে তাদের সঙ্গে যেতে চায় না, বরং সে বাড়িতেই থাকতে চায়। তারা তখন মেরির কাছে তাদের কুকুর স্প্যারোকে রেখে যায়। অর্থাৎ এখন এই বাড়িতে ম্যারি এবং স্প্যারোই রয়েছে। ম্যারি তখন স্প্যারোর সঙ্গে সেখানকার বারান্দায় বসেছিল। হঠাৎ করেই ম্যারি স্প্যারোকে স্পর্শ করতে চায়, কিন্তু স্প্যারো যখনই পেছন ঘুরে তাকায় তখন মেরি কিছুটা ভয় পেয়ে যায়। যেহেতু ম্যারি পশু পাখিদের সঙ্গে খুব একটা মিশত না, তাই সে তাদেরকে একটু একটু ভয় পেত। মেরি তখন সারাদিন তার বন্ধুদের জন্য অপেক্ষা করে, কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও তারা বাড়িতে ফিরছিল না। এতে ম্যারি কিছুটা চিন্তিত হয়ে পড়ে, আর সে কোনো মতে সেখানে রাত কাটায়। এরপর সকালবেলা ম্যারি দেখতে পায় ডেভিডরা এখনো বাড়িতে ফেরেনি। এতে তার দুশ্চিন্তা আরো বেড়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় সে স্প্যারোকে নিয়ে তার বন্ধুদেরকে খুঁজতে যাবে, কারণ স্প্যারো এখানকার সকল রাস্তা চেনে। ম্যারি তখন স্প্যারোর পিছু করতে থাকে। তারা পাহাড়ের কিনার দিয়ে একটি রাস্তা দিয়ে হাঁটছিল। কিছু দূর যাওয়ার পর মাঝপথে স্প্যারো থেমে যায়, কিন্তু ম্যারি এটা বুঝতে পারছিল না যে মাঝ রাস্তায় স্প্যারো কেন থেমেছে। তাই সে স্প্যারোর কাছে আসে আর দেখতে পায় স্প্যারো তার মাথায় আঘাত পেয়েছে। এরপর ম্যারি নিজেই সামনের দিকে এগোতে থাকে, আর সে স্প্যারোকে তার পিছু পিছু আসতে বলে, কিন্তু স্প্যারো কিছুতেই সামনের দিকে যেতে চাইছিল না। কিন্তু যখনই ম্যারি সামনের দিকে চলে আসে, ঠিক তখনই সে একটি অদৃশ্য দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। ম্যারি এতে অনেক অবাক হয়ে যায়। ম্যারি তার সামনে কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু সে তার হাত দিয়ে অনুভব করতে পারছিল সেখানে যেন একটি দেওয়ালের মতো কিছু একটা রয়েছে, যার ফলে সে অপর প্রান্তে যেতে পারছিল না। দেখে এমন মনে হচ্ছিল সেখানে হয়তোবা কেউ কাচের দেওয়াল লাগিয়ে রেখেছে। কিন্তু গতকালই তো ম্যারিরা এই রাস্তা দিয়েই তাদের বাড়িতে গাড়ি নিয়ে এসেছে। তবে তখন তো সেখানে এমন কিছুই ছিল না। ম্যারি সেখানে দাঁড়িয়ে দেওয়ালটিকে ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। ম্যারি প্রায় অনেক সময় ধরেই দেওয়ালটিকে পার হওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই দেওয়ালটি পার হতে পারছিল না। এরপর ম্যারি স্প্যারোকে নিয়ে অন্য একটি রাস্তা দিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ম্যারি সেখানে একটি ফার্ম হাউস দেখতে পায়, আর সেই ফার্ম হাউসের মধ্যে দুইজন মানুষ ছিল। ম্যারি তখন চিন্তা করে যে তাদেরকে সেই দেওয়াল সম্পর্কে জানাতে চাইবে, তাই সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ঠিক আবারও একটি অদৃশ্য দেওয়ালের সঙ্গে সে ধাক্কা খায়। এরপর ম্যারি লক্ষ্য করে দেখে ফার্ম হাউসের মধ্যে যে দুজন মানুষ রয়েছে তারা একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, কারণ তারা বিন্দুমাত্র নড়াচড়া করছিল না। এদিকে ফার্ম হাউসের মধ্যে একটি কল ছিল, আর সেই কল দিয়ে
অনবরত পানি পড়ছে। ম্যারি তখন চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে, কিন্তু ম্যারির ডাক এই দেওয়াল ভেদ করে বাইরে যাচ্ছিল না। ম্যারি এতে অনেকটা ভয় পায়। ম্যারি প্রায় অনেক সময় ধরে সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ সে দেখতে চাইছিল ফার্ম হাউসের মধ্যে থাকা মানুষ দুটো নড়ছে কিনা। কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও সেখানে কিছুই হয় না। ম্যারি তখন স্প্যারোকে নিয়ে বাড়িতে ফিরে আসে। ম্যারি এখানে চিন্তিত হয়ে বারান্দায় বসে থাকে, কিন্তু এখন তার একটি বিষয় ভেবে ভালো লাগছে যে সে একা নয়, স্প্যারো অন্তত তার সঙ্গে রয়েছে। ম্যারি সারাদিন বারান্দায় বসে থাকে। এরপর বিকাল হয়ে গেলে সে আবারও সেই পাহাড়ের রাস্তায় যায়, কারণ তার মনে হচ্ছিল সকালে হয়তোবা তার কোনো ভুল হয়েছে, অথবা হয়তো সে কোনো খারাপ স্বপ্ন দেখেছে। তাই সে সেই জায়গাটিকে চেক করতে চলে যায়। কিন্তু ম্যারি দেখতে পায় এটা তার কোনো স্বপ্ন নয়, সত্যি এখানে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে। ম্যারি তখন আবারও বাড়িতে ফিরে আসে। এরপর সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। ম্যারি কোনো মতে সেখানে চিন্তিত মন নিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে ম্যারির ঘুম ভেঙে যায়, আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক আতঙ্কিত হয়ে আছে। ম্যারি আসলে একটি স্বপ্ন দেখেছে, যেখানে একটি অদৃশ্য দেওয়াল তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। সে চিৎকার করে সেখান থেকে বের হতে চাচ্ছে, কিন্তু তাকে বাঁচাতে কেউই আসে না। এমন স্বপ্ন দেখে ম্যারির গলা একদম শুকিয়ে যায়, কারণ তার সঙ্গে তো বাস্তবে এমনটা ঘটছে। পরের দিন সকালে ম্যারি একটি দূরবীনের সাহায্যে সেই ফার্ম হাউসটিকে দেখতে থাকে। ম্যারি দেখতে পায় সেখানে থাকা দুটো মানুষ আগের অবস্থায় আছে, অর্থাৎ তারা এখনো স্ট্যাচু হয়ে আছে, আর সেই কল দিয়ে অনবরত পানি পড়ছে। ম্যারির কাছে তখন মনে হয় এই দুটো মানুষ হয়তো এভাবে থাকা অবস্থাতেই মারা গেছে। এমনকি এই গ্রামের সকল মানুষই হয়তো মারা গেছে, কারণ ম্যারি কোথাও কোনো মানুষকে দেখতে পাচ্ছে না। এরপর ম্যারি তার বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার কুকুর স্প্যারো অন্যদিকে দৌড়াতে শুরু করে। ম্যারিও তখন স্প্যারোর পিছু করতে থাকে। স্প্যারোর সঙ্গে কিছু দূর যাওয়ার পর ম্যারি সেখানে একটি গরু দেখতে পায়। গরুটি তখন ম্যারির দিকে দৌড়ে আসতে থাকে। এতে ম্যারি অনেক ভয় পেয়ে যায়। ম্যারি তো এমনিতেই পশু পাখিদেরকে অনেক ভয় পেত, তাই সে একটি গরুকে দেখেও ভয় পাচ্ছিল। ম্যারি তখন সেখানে থাকা একটি বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ে, তবে সে লুকিয়ে লুকিয়ে গরুটিকে দেখছিল। কিছুক্ষণ পর ম্যারি বুঝতে পারে যে গরুটি হয়তো তার কোনো ক্ষতি করবে না, সে শুধু শুধুই গরুটিকে ভয় পাচ্ছে। তাই ম্যারি এবার সাহস করে গরুটির কাছে যায়। এরপর সে গরুটিকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। ম্যারি তখন গরুটিকে কিছু খাবার খেতে দেয়, এমনকি কিছুক্ষণ পর গরুটির কাছ থেকে সে নিজেও খাওয়ার মতো দুধ পায়। এতে ম্যারি অনেক খুশি হয়ে যায়। ম্যারির গরুটির উপর এক ধরনের মায়া কাজ করছিল, যেটা এর আগে সে কোনোদিনও অনুভব করেনি। আর এটা যেহেতু একটি গাভী ছিল, তাই ম্যারি এটার নাম রাখে বেলা। ম্যারি বুঝতে পারে বেলা আসলে প্রেগনেন্ট, সে খুব শীঘ্রই একটা বাচ্চা জন্ম দেবে, তাই এখন তাকে বেলার খেয়াল রাখতে হবে। এসব কথা চিন্তা করেই সেদিন ম্যারির রাতটা কেটে যায়। এরপর সকাল হয়ে গেলে ম্যারি তাদের গাড়িটিকে নিয়ে সেই পাহাড়ের রাস্তায় চলে যায়, যেখানে সেই অদৃশ্য দেওয়ালটা রয়েছে। ম্যারি আসলে তার গাড়িটির সাহায্যে সেই দেওয়ালটাকে ভাঙতে চাইছে। তো ম্যারি সেই দেওয়ালটির পেছনে একটি গাড়ি দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সেই গাড়িটির কাছে যাওয়ার সে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই দেওয়ালের সঙ্গে তার গাড়িটার ধাক্কা লাগে, ফলে তার গাড়িটার সামনের অংশ একদম ভেঙে যায়। ম্যারিও এখানে তার মাথায় অনেক আঘাত পেয়েছিল। এরপর ম্যারি তার গাড়ি থেকে বের হয়ে সেই দেওয়ালের কাছে আসে। ম্যারি বুঝতে পারে যে এই দেওয়ালটি এখানে এখনো রয়েছে। ম্যারি এতে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপর ম্যারি তার বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে প্রচন্ড কাঁদে। আসলে ম্যারির কাছে মনে হচ্ছিল যে সে হয়তো আর কখনোই এখান থেকে বের হতে পারবে না। ম্যারি অনেক ভেঙে পড়েছিল, এমনকি তার মনে অনেক অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছিল। সে ভাবছিল যে সে কি এখন আত্মহত্যা করবে, নাকি এভাবে এখানে একা একাই বাঁচবে। অনেক চিন্তা ভাবনা করে ম্যারি সিদ্ধান্ত নেয় যে আত্মহত্যা করাটা তার বোকামি হবে, তাই তাকে এখানেই সার্ভাইভ করতে হবে। কোনো না কোনো একদিন তো এই দেওয়াল ভাঙবেই, তখন সে এখান থেকে বের হতে পারবে। তাছাড়া সে তো এখানে একা নয়, তার সঙ্গে তো বেলা এবং স্প্যারো রয়েছে। ম্যারির আসলে এখন তাদের জন্য চিন্তা হচ্ছে, অথচ সে একসময় কিন্তু পশু পাখিদেরকে ভালোই বাসত না। তো পরের দিন সকাল থেকে ম্যারি এখানে থাকার জন্য পুরোপুরি প্রস্তুত হতে থাকে। ম্যারি চিন্তা করে যে গরমকালে সে তো চাষাবাদ করে কোনো মতে তার খাবারের ব্যবস্থা করতে পারবে, কিন্তু শীতকালে এখানে চাষাবাদ করা সম্ভব নয়,
তাই এখন থেকে তাকে খাবারের ব্যবস্থা করতে হবে। তো ম্যারি যে ঘরটিতে থাকতো সেখানে সে কিছু আলু খুঁজে পায়। সে প্রথমে সেই আলুর সাহায্যেই চাষাবাদ শুরু করে। তো তার এখন খাবারের তেমন কোনো একটা চিন্তা ছিল না, আর সে নিজেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল, অর্থাৎ এই পরিবেশের সাথে সে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছিল। ম্যারি প্রতিদিন একটি ডায়েরিতে সেখানে কাটানো তার সময়গুলোর ব্যাপারে লিখত। তো এভাবে করেই প্রায় বেশ কয়টা মাস কেটে যায়। এখন এখানকার আবহাওয়া অনেকটা পরিবর্তন হয়ে গেছে। গ্রীষ্মকাল পেরিয়ে এখন বর্ষাকাল চলছে, তাই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এরপর ম্যারি বাইরে থেকে একটি বিড়ালের আওয়াজ শুনতে পায়, আর সে যখন এটা চেক করার জন্য বাইরে তাকায় তখন সে তার দরজার সামনে একটি বিড়াল দেখতে পায়। বিড়ালটি সেখানে বসে বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছিল, আর এটা দেখে ম্যারির অনেক মায়া হয়। তাই ম্যারি বিড়ালটিকে তার সঙ্গে করে বাড়ির ভেতরে নিয়ে আসে। এখন ম্যারির সঙ্গে আরো একজন নতুন সদস্য যোগ হলো। এদিকে স্প্যারো এখন ম্যারির অনেক আপন হয়ে উঠেছিল। ম্যারির কাছে এখন সে শুধু একটা প্রাণী নয়, বরং তার সবচেয়ে কাছের বন্ধু। তো ম্যারি এতদিন যে খাবার সংগ্রহ করেছিল সেই খাবারগুলো এখন প্রায় শেষের দিকে, তাই সে এখন এখানে সারভাইভ করার জন্য শিকার করার পরিকল্পনা করে। যদিও সে এটা করতে চাইছিল না, কিন্তু সারভাইভ করার জন্য তাকে এটা করতেই হবে। তবে সে এতে খুব একটা দক্ষ ছিল না, তাই শিকার করতে তার অনেক সমস্যা হতো। এরপর ম্যারি সেদিন স্প্যারোকে তার সঙ্গে নিয়ে একটু ঘুরে বেড়ানোর জন্য সেখানকার একটি পাহাড়ে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে সেখানে ছোট্ট একটা বাড়ি দেখতে পায়, তবে সেই বাড়িতে কোনো মানুষ ছিল না। ম্যারি তখন সেই বাড়িটির মধ্য থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নেয়, যেগুলোর সাহায্যে সে সারভাইভ করতে পারবে। এরপর ম্যারি বাড়িটির ঠিক কিছুটা দূরে বিশাল বড় একটা পাথর দেখতে পায়। তখন সে স্প্যারোকে নিয়ে সেখানে বসে পড়ে। ম্যারি এখানে তার সঙ্গে একটি দূরবীন এনেছিল, আর এই দূরবীনটি সেই বাড়ির মধ্য থেকে সে পেয়েছিল। সে তখন তার দূরবীনের সাহায্যে আশেপাশের সবকিছু দেখতে শুরু করে। আসলে সে এটা দেখতে চাইছিল যে আশেপাশে কোনো মানুষ আছে কিনা, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। এরপর ম্যারি সেখানে বিশ্রামের জন্য সেই পাথরটির উপর শুয়ে পড়ে, আর ঠিক তখনই আকাশে চারদিকে মৃদু সোনালী রোদ ছড়িয়ে পড়ে। ম্যারি এখানে অদ্ভুত এক ধরনের শান্তি অনুভব করছিল। প্রকৃতির সাথে তার যেন গভীর একটা মায়া তৈরি হয়েছে। গাছপালার সবুজ রং, চারদিকে হালকা মৃদু বাতাস, আশেপাশে অদ্ভুত এক ধরনের নিস্তব্ধতা। এই প্রকৃতি যেন শুধু তারই জন্য। ম্যারি তার জীবনে এই প্রথমবার প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য অনুভব করতে পারছে। এমন সময় ম্যারির বেলার কথা মনে পড়ে, কারণ এই সময় সে বেলাকে খাবার খেতে দেয়। তাই ম্যারি তখন স্প্যারোকে নিয়ে তাড়াতাড়ি করে তার বাড়িতে ফিরে আসে। এভাবে করেই এখানে ম্যারির দিন কাটতে থাকে। আর যত সময় পার হয়ে যাচ্ছিল, ম্যারি এই প্রকৃতিকে আরো বেশি আপন করে নিচ্ছিল। এমনকি সে এখন সঠিকভাবে শিকার করাও শিখে গেছে। কিন্তু পশু পাখিদেরকে শিকার করতে ম্যারির একদমই ভালো লাগতো না, তবে বেঁচে থাকার জন্য তো এটা তাকে করতেই হবে। এদিকে ম্যারি যেদিন পশু পাখি শিকার করত সেদিন রাতে সে ঠিক মতো ঘুমাতে পারত না, কারণ ম্যারি এখন পশু পাখিদেরকে অনেক ভালোবাসে। একদিন সকালবেলা ম্যারি যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় তার বিড়ালটির একটি বাচ্চা হয়েছে, আর এই বাচ্চাটি ছিল একেবারে ধবধবে সাদা রঙের, যেটা কিনা মুক্তার মতো জলজল করছিল। তাই ম্যারি এই বাচ্চাটির নাম রাখে মতি। মতিকে পেয়ে ম্যারি অনেক খুশি ছিল, কারণ তার একাকিত্বের এই জীবনে এরাই তো ম্যারির সম্বল। এরপর ধীরে ধীরে এপ্রিল মাস চলে আসে, যেটা ছিল গ্রীষ্মকাল। তাই ম্যারি আবারও সেখানে চাষাবাদের জন্য ঘাস কেটে চাষের জমি পরিষ্কার করছিল। তবে এখানে কাজ করতে গিয়ে ম্যারির 2 হাতে ফোসকা পড়ে গেছিল। তাই ম্যারির সম্পূর্ণ মাঠ পরিষ্কার করতে প্রায় 3 সপ্তাহ লেগে যায়। এরপর ম্যারি চাষাবাদ করে তার জন্য সারা বছরের খাবার সংগ্রহ করে, আর ঘাসগুলো সে সংগ্রহ করে তার গরু বেলার জন্য। এরপর দেখতে দেখতে সেখানে অক্টোবর মাস চলে আসে, যেটা ছিল প্রচন্ড ঠান্ডার সময়। আর এই সময় এখানে বরফ পড়ে। তাই ম্যারি এখন সবাইকে নিয়ে ঘরের মধ্যেই থাকে। কিন্তু হঠাৎ করেই সে তার বাড়িতে মতিকে খুঁজে পাচ্ছিল না। ম্যারি অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ বাইরে এখন প্রচন্ড ঠান্ডা, আর মতি যদি এই অবস্থায় কোনোভাবে বাইরে চলে যায় তাহলে সে হয়তো বাঁচবে না। তাই ম্যারি আর দেরি না করে একটি হারিকেন নিয়ে মতিকে খুঁজতে চলে যায়। ম্যারি আশেপাশের সমস্ত জায়গাতে মতিকে খোঁজে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। এদিকে চারদিকে অনেক ঠান্ডা বাতাস বইছিল, যার কারণে ম্যারি আরো বেশি চিন্তিত হয়ে পড়ে।
কিন্তু ঠিক তখনই ম্যারি তার বাড়ি থেকে একটু দূরের রাস্তায় মতিকে পড়ে থাকতে দেখে। মতি আসলে অতিরিক্ত ঠান্ডার কারণে মারা গেছে। এটা দেখে ম্যারি প্রচন্ড পরিমাণ কষ্ট পায়, কারণ ম্যারির কাছে মতি ছিল তার সন্তানের মতো। তো ম্যারি সেখানে মতির কাছে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এরপর সে নিজেকে সামলে নিয়ে মতিকে সেখানেই দাফন করে দেয়। ম্যারির জন্য এটা প্রথম অভিজ্ঞতা ছিল যে সে তার জীবনে প্রিয় কাউকে তার চোখের সামনে মরতে দেখেছে। তো এভাবে করে আবার জানুয়ারি মাস চলে আসে, আর হঠাৎ করেই একদিন ম্যারির গরু বেলা খুব সুন্দর একটি বাচ্চার জন্ম দেয়। আর এই বাচ্চাটির জন্য ম্যারি এখন মতিকে অনেকটা ভুলতে পেরেছে। ম্যারি এখন তার সকল প্রাণীদের সঙ্গে খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছিল। তো এভাবে করে যখন মে মাস চলে আসে তখন সেখানে প্রচন্ড গরম পড়ে, কারণ এখন গ্রীষ্মকাল চলছে। আর এখানে ম্যারি তার সেই সময়টির কথা মনে পড়ে যায়। গত বছর যখন সে স্প্যারোকে নিয়ে পাহাড়ে থাকা সেই বাড়িতে গিয়েছিল, আর সেখানকার সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল। তাই ম্যারি এখন সিদ্ধান্ত নেয় যে তার সকল প্রাণীদেরকে নিয়ে পাহাড়ে থাকা সেই বাড়িটাতে যাবে, আর সেখানে সম্পূর্ণ গ্রীষ্মকাল কাটাবে। ম্যারি তখন তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে সেই পাহাড়ে থাকা বাড়িটিতে চলে যায়। সেই পাহাড়টি এখনো ঠিক ততটাই সুন্দর ছিল যতটা ম্যারি গত বছর অনুভব করেছিল। ম্যারি যেন এখানে আবারও নতুন করে সবকিছু দেখছে। এখানকার গাছপালা, লতাপাতা সবকিছুই আগের মতো সতেজ রয়েছে। ম্যারি এখন অনেকটাই বদলে গেছে। তার ভিতরে আর কোনো আক্ষেপ ছিল না। সে যেন পৃথিবীর আসল শান্তি পেয়ে গেছে। তো এই পাহাড়ে থাকতে থাকতে আবারও অক্টোবর মাস চলে আসে, অর্থাৎ এটা হলো শীতকাল। তবে শীতকালে আবার ম্যারির তার আগের বাড়িতেই ভালো লাগে। তাই ম্যারি তখন তার সব প্রাণীদেরকে নিয়ে আবারও তার আগের বাড়িতে ফিরে আসে। আর এখানে এসে ম্যারি তার সেই ডায়েরিটাতে পাহাড়ে থাকা বাড়িতে কাটানো সমস্ত মুহূর্তগুলো সম্পর্কে লিখছিল। শীতকালে এভাবেই ম্যারির সময় কাটে। আর গরমকাল চলে আসলে ম্যারি চাষাবাদ করে তার সারা বছরের খাবার সংগ্রহ করে। এমনকি সে রান্নার জন্য বিভিন্ন গাছ থেকে লাকড়ির ব্যবস্থা করে রাখে। তো একদিন ম্যারি যখন তার জালনার কাছে দাঁড়িয়েছিল তখন সে একটি গাছের ডালে সাদা রঙের একটি কাক দেখতে পায়। আর কাকটিকে দেখে ম্যারির কাছে মনে হচ্ছিল যে কাকটির গায়ের রং সাদা হওয়ার কারণেই তাকে হয়তো কাকদের দল থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ এই কাকটি যে গাছটিতে বসেছিল সেই গাছটির পাশে আরেকটি গাছে এক ঝাঁক কালো রঙের কাক বসেছিল। তাই এই সাদা কাকটির জন্য ম্যারির অনেক মায়া হয়। ম্যারি তখন কাকটিকে কিছু খাবার খেতে দেয়, কারণ তার মতো এই কাকটিও অনেক একা। আর ম্যারি তো এটা খুব ভালো করেই জানে যে একা থাকার যন্ত্রণাটা ঠিক কতটা কষ্টের। একদিন ম্যারি স্প্যারোকে সঙ্গে নিয়ে একটি গাছের নিচে বসেছিল। তবে ম্যারি কিন্তু এখন সেই দেওয়ালের কথা প্রায় ভুলেই গেছে। তার এটা জানার কোনো আগ্রহ নেই যে সেই দেওয়ালটি এখনো আছে নাকি নেই। ম্যারি তার বাকি জীবনটা এখানেই কাটাতে চায়, কারণ এই প্রকৃতি এবং এই প্রাণীগুলো যা তাকে দিতে পেরেছে সেটা কোনো মানুষ কখনোই তাকে দিতে পারবে না। ম্যারি তার জীবনে কিছু পাক আর না পাক, সে কিন্তু কিছু অবুঝ প্রাণীর নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছে। কিছুক্ষণ পর ম্যারি স্প্যারোকে নিয়ে জঙ্গল থেকে তার বাড়ির দিকে ফিরছিল। কিন্তু সে যখন তার বাড়ির কাছে চলে আসে ঠিক তখনই সে দেখতে পায় তার গরুর বাছুরকে একজন ব্যক্তি কুড়াল দিয়ে মারছিল। ম্যারি এতে যেন একদম পাগলের মতো হয়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে স্প্যারো সেই লোকটির হাত থেকে বাছুরটিকে বাঁচাতে যায়। অন্যদিকে বাড়ির ভেতর থেকে ম্যারি তার বন্দুক নিয়ে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় লোকটি তার স্প্যারোকেও মেরে ফেলেছে। ম্যারি এতে প্রচন্ড রেগে যায়। সে আর কোনো উপায় না পেয়ে লোকটির মাথায় গুলি করে দেয়। এমনকি সে তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তবে স্প্যারো যেহেতু এখন মারা গেছে, ম্যারি এতে প্রচন্ড কষ্ট পাচ্ছিল, কারণ স্প্যারো ছিল তার সব থেকে কাছের বন্ধু, যে কিনা সারাদিন তার সঙ্গেই থাকতো। তাই ম্যারি কিছুতেই স্প্যারোর মৃত্যু মেনে নিতে পারছিল না, কিন্তু বাস্তবতা তো তাকে মানতেই হবে। তাই ম্যারি তখন স্প্যারোকে মতির পাশে দাপন করে দেয়। এখন ম্যারির একমাত্র সঙ্গী ছিল তার গরু বেলা। এরপর ম্যারি বেলার সঙ্গে তার নতুন জীবন শুরু করে। এভাবে করে আবার যখন শীতকাল চলে আসে তখন অবসর সময় ম্যারি তার ডায়েরি লিখতে বসে। ম্যারি তার ডায়েরিতে এবার মতি এবং স্প্যারো এবং সেই বিড়ালটির কথা লেখে, যাদেরকে সে হারিয়ে ফেলেছে। সেই সাথে ম্যারি এখানে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়, কারণ সৃষ্টিকর্তা যদি তাকে এই দেওয়ালের মধ্যে আবদ্ধ না করে দিত তাহলে সে তার জীবনের আসল মানে কখনোই বুঝতো না। এভাবে করে ম্যারির ডায়েরির শেষ পাতাটিও পুড়িয়ে যায়। ম্যারি তখন তার ঘরের জানালার কাছে আসে, আর সে মনে মনে ভাবে
জীবন নিয়ে কখনো আফসোস করে লাভ নেই, কারণ সে তার জীবন থেকে যাদেরকে হারিয়ে ফেলেছে তাদের মতো করে সেও একদিন এই পৃথিবী থেকে বিদায় নেবে। মানুষ এবং প্রাণী উভয়কেই মৃত্যুবরণ করতে হবে, আর এটাই তো প্রকৃতির নিয়ম। যদিও এই মুভির গল্পটি এখানে শেষ, তবে কিছু কিছু গল্প শেষ হয়েও যেন শেষ হয় না, কারণ এই গল্পগুলো তো আমাদের জীবনের মতোই বয়ে চলে, যার কোনো শেষ নেই। আর আমরা এই মুভিতে যে দেয়ালটিকে দেখেছি, মানুষের জীবনে এই দেয়ালটির একটি বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের প্রত্যেকের ভিতরেই এরকম একটি অদৃশ্য দেওয়াল আছে, যেটাকে আমরা দেখতে পাই না, আর এই দেওয়ালটি আমাদের নিজেদেরকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। সমাজের নিয়ম কানুন, বাধা বিপত্তি, চারদিকে নানা ধরনের সমস্যা, কার কত টাকা আছে, কার কিভাবে ক্ষতি করা যায়, এসব কিছুর চিন্তায় মানুষ তার নিজের অস্তিত্ব ভুলে যায়। ফলে মানুষের অনেক টাকা থাকা সত্ত্বেও তাদের মনে কোনো ধরনের শান্তি থাকে না। তাই আমাদের উচিত সবার আগে আমাদের নিজেদের মানসিক শান্তিকে খুঁজে বের করা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফিরে আসবো পরবর্তীতে কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।